ঘুরে বেড়াচ্ছেন এবং গঙ্গা নিয়ে তিনি আলাদাভাবে তিনি প্রকাশ করছেন তার বার্তা, ক্যামেরা হাতে নিয়ে করছেন। কি ব্যাখ্যা করুন কিভাবে এটা? দেখুন, উনি ফটো শ্যুট করছেন এবং কলকাতা এত শান্তির জায়গা, পর্যটকদের জায়গা, নরেন্দ্র মোদী ভয়ঙ্কর গরমের মধ্যে গায়ে শাল দিয়ে ছবি তুলতে বেরিয়েছিলেন। যখন মাথায় একটু সমস্যা, চিন্তা, উদ্বেগ হয় তখন এই জিনিসটা দেখা যায় যে গরমকালে গায়ে শাল, মিঠুন চক্রবর্তী গরমকালে মাথায় টুপি, জোব্বা, এগুলো হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য। তখন বুঝবেন গোটা বিষয়টা স্বাভাবিক নেই। নমামি গঙ্গে, বিভিন্ন গঙ্গার যে সংস্কারের প্রকল্প, তাতে টাকা দেওয়ার নাম নেই। গঙ্গার যে সংস্কার ইত্যাদি, এগুলোয় কেন্দ্রীয় সরকার দায়িত্ব পালন করছে না। উনি গঙ্গার বুকে দাঁড়িয়ে ছবি তোলার একটা পোস্ট করছেন। মণিপুরটা জ্বলছে, প্রধানমন্ত্রীর মণিপুরে যাওয়ার সময় হচ্ছে না। তো মণিপুরের সৌন্দর্য একটু দেখতে যান। বাংলাটা শান্ত সুন্দর সবাই জানেন, এবং ওই জায়গায় আপনি শুধু নন, ওই জায়গায় গোটা কলকাতাবাসী, বাংলাবাসী, ভারতের অন্যান্য জায়গা থেকে এসে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, গঙ্গার ধার, এগুলো তারা পরিদর্শন করেন এবং নৌকোয় ঘোরেন, এসব তো হয়। তো সুতরাং আপনি মণিপুরে গিয়ে একটু ছবি তুলুন না। এরকম ফটোশ্যুটের ছবি মণিপুরে আপনি কর্তব্য পালন করছেন না। আর গঙ্গায় যদি নিজের ছবি তোলেন, তো গঙ্গার যে সংস্কার, যে কেন্দ্রীয় প্রকল্প, তারও তো টাকা দিচ্ছেন না। ফলে এটা একেবারে সস্তা প্রচারের জন্য। সাধারণ মানুষ রোজই গঙ্গার ধারটা আগে একটা জঘন্য জায়গা ছিল। উনি যেখানে দিয়ে আজকে চলছিলেন, সেখানে আগে বাম জমানায় কেউ কোনো সুস্থ লোক যেতে পারত না। পুরো সৌন্দর্যায়নটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। গঙ্গার ঘাট, গঙ্গার পর্যটকদের মতো টেমসের তীর মনে হবে, গঙ্গার ধারটা টেমসের ধার মনে হবে। তো এইগুলো তো ওনারা, নরেন্দ্র মোদীর বোঝা উচিত। ওইসব ছবি তুলে কিছু হবে না। প্রশ্ন উঠে যাবে যে মণিপুরে গিয়ে ছবি তুলছেন না কেন। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সৌন্দর্যায়ন করেছেন, বিহারের ছেলে, বিহারে চাকরি নেই, বাংলায় এসে ঝালমুড়ির দোকান দিয়েছে, মমতা ব্যানার্জির সরকার দোকান বসাতে সাহায্য করেছে, উনি সেখানে ঝালমুড়ি খেয়ে ছবি তুলবেন। গঙ্গা সংস্কারে উনি টাকা দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সৌন্দর্যায়ন করবেন, উনি সেখানে গিয়ে ছবি তুলবেন। এই ছবি তোলা প্রাইম মিনিস্টার তাহলে মণিপুরে গিয়ে ছবি তুলুন। আর একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, বিজেপি যে প্রচারটা করছে নরেন্দ্র মোদীর মুখ সামনে রেখে, এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলছেন যে তিনি 294টি আসনে প্রার্থী। ফলে খুব স্পষ্টভাবে দাবি জানিয়ে রাখছি, 4 মে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়ে বাংলায় সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদীকে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলার 294টা আমি প্রার্থী। তার মুখ সামনে রেখে হোর্ডিং দিচ্ছে বিজেপি। তাহলে এই লড়াইতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেসের সরকার ফিরে আসছে, তাহলে 4 মে বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। কারণ এই প্রথম দেখা গেল কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে হিমশিম খেয়ে এখানে নিজের প্রধানমন্ত্রী পদটাকে সামনে রেখে তিনি ভোট লড়তে এসেছেন। এই ভোটে পরাজয়ের অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয়, এবং নরেন্দ্র মোদীকে 4 মে বিকেলে দুপুরের পর ইস্তফা দিতে হবে। দেখুন, অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী। অমিত শাহ বুঝে গেছেন বিজেপির কোমর ভেঙে গেছে। গতকাল যে 152টি আসনে প্রথম পর্যায়ে ভোট হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস 125 থেকে 133টি 35টি আসন পাবে। 125, সর্বোচ্চ 135, 125 থেকে 135টির মতো আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন 400 পাবেন, 240 পাননি। বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন আব কি বার 200 পার, 77-এ আটকে গেছেন। আজকের দিনে সংখ্যাটা 60। ফলে উনি যেটা বলেন
আনুপাতিক হারে তার থেকে তো কম করে ধরতে হবে। তো গতকাল মানুষ যেভাবে ভোট দিয়েছেন, বাংলার মানুষ মা বোনেরা বেরিয়ে এসে যেভাবে ভোট দিয়েছেন, বুথে বুথে বিজেপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি, মানুষ খুঁজছেন বিজেপির বিরুদ্ধে। আর্থিক বঞ্চনা, বৈষম্য, বাংলার অপমান থেকে ভোটারদের হয়রানি, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত, এই লড়াই একমাত্র মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, থাকবেন। তাই মানুষ কাল ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এটা অমিত শাহ এবং গোটা বিজেপি তারা বুঝে গিয়েছে। শুধুমাত্র সেকেন্ড ফেজে তাদের বাকি কয়েকজন কর্মী যাতে মনোবল না হারান, সেই জন্য এই ধরনের অলীক পরিসংখ্যান ব্যবহার করছেন। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টি আসন পেয়ে দ্বিতীয় দফার ভোটে ঢুকতে চলেছে। এই যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, অমিত শাহ বলছে যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কমিশনকে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ শব্দটি ব্যবহার করছে। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, বিচ্ছিন্ন যে কিছু গন্ডগোল, গোটাটাই তো অপোজিশন প্রভোগ করে। এর আগে তো কখনো এই ধরনের ঘটনা আমরাও দেখেছি যে তৃণমূল কংগ্রেস কোনো প্রভোগ করেছে, কারণ হয় না। তার কারণ আমরা যেহেতু উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডেলিভার করা হয়েছে, আমরা চাই পিসফুল ভোট হোক, মানুষ ভোট দিন, শান্তিতে ভোট দিন। এতদিন এই গন্ডগোলটা কে করেছে? সিপিএম করেছে, বিজেপি করেছে, বিরোধীরা করেছে, প্রভোকেশন দিয়ে রেখেছে। 21 সালের ভোট মনে রাখুন, 21 সালেও কিন্তু ভোটের পর কেউ কোনো সন্ত্রাস বা কারচুপির অভিযোগ তোলেননি, তখন সব ভি দেখিয়ে বেড়াচ্ছিলেন। রেজাল্টে যখন দেখা গেল যে আপকি বার 200 পার উড়ে গেছে, তারপরে কিন্তু বিজেপির এই প্রভোকেশন, অশান্তি, এগুলো বিজেপি তৈরি করেছে। 21 সালের ভোটের দিনের বিকেলেও কিন্তু শান্তিপূর্ণ ভোট ছিল, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবারের মতো এটা নতুন নয়, কোনো অভিযোগ করেনি বিজেপি, কোনো রিপোল চাইনি, কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। গোটা গন্ডগোলটা বিজেপি পার্টি পাকিয়েছে হেরে যাওয়ার পর, রেজাল্টের পর হয়েছে। ফলে অমিত শাহ এমন কিছু নতুন কথা বলছেন না। বাংলায় শান্তিতেই ভোট হয়। লোকসভা ইলেকশন কি হয়েছে? আপনারা বলেছিলেন আপনাদের সাংসদ বাড়বে বাংলা থেকে, কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। ভোটের দিন কিন্তু আপনারা কোনো অশান্তির কথা বলতে পারছেন না। আপনাদের যত রকম ছুতো এবং আর্তনাদ, এই গোটাটা হচ্ছে কিন্তু রেজাল্টের পর, যখন আপনাদের কর্মীরা হতাশা থেকে প্রভোকেশন দিচ্ছেন, মারামারি করছেন, সেখান থেকে অশান্তি কিছু হয়েছে, তৃণমূল হিসেবে জড়ায় না। বলছি, আজকে উত্তর কলকাতা কামারহাটিতে এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে গতকাল যারা আমাদের প্রার্থীকে দৌড় করিয়ে মেরেছে, 4 তারিখের পর ওদেরকে দৌড় করিয়ে মারব। এর সঙ্গে একটু জুড়ে দিই, গুন্ডাদের ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে পরিষ্কার করানো হবে, পেটাতে পেটাতে জলে ডোবানো হবে। দেখুন, ওয়াশিং মেশিন শব্দটা হিমন্ত বিশ্ব শর্মা ভালো বুঝবেন, কারণ ওনার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল, ওনাকেই গ্রেফতারের দাবি করেছিল বিজেপি। ওয়াশিং মেশিন বিজেপিতে উনি গিয়ে ওয়াশিং পাউডার নির্মার মতো উনি বিজেপির ওয়াশিং মেশিনে গেছেন। ফলে ওয়াশিং মেশিনের ব্যাপারটা বিজেপির, হেমন্ত বিশ্ব শর্মা একজন যিনি খুব ভালো বোঝেন। আর আপনাদের প্রার্থীরা যদি গন্ডগোল করেন, সেখানে ইন্ধন নেন মানুষের সঙ্গে বা আপনাদের আদি বিজেপি কর্মীদের সঙ্গে, আপনাদের যে সমস্যা, তার সঙ্গে তৃণমূলকে জড়াচ্ছেন কেন? আর একজন মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে মুখে গুন্ডার ভাষা, এগুলো আপনি যেখানে করছেন করুন, বাংলার মাটি এগুলো বরদাস্ত করবে না। আর 2, বিজেপির নেতা আর কর্মীদের বলি, ভোটের আগে আপনাদের এই সমস্ত চারপাশের নেতারা এসে গরম করে দিয়ে যায়, আপনারা এসব পাল্লায় পড়ে কিন্তু প্ররোচিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফিরছে, তৃণমূল কংগ্রেস থাকছে, সবাই মিলে শান্তিতে থাকতে হবে। আপনারা যদি বাইরের থেকে আসা নেতাদের প্ররোচনায় পা দিয়ে গন্ডগোল, অশান্তি করেন, সেক্ষেত্রে কিন্তু নিউটনের 3য় সূত্র আপনারা মাথায় রেখে দেবেন। তৃণমূল কংগ্রেস অশান্তি চায় না, অশান্তি করবে না। উন্নয়ন দিয়ে রাজনীতি, আমরা জেতার পরেও রাজ্যে শান্তি থাকুক। কিন্তু আপনারা যদি দিল্লির নেতা বা বাইরে থেকে আসা নেতাদের কথায় গরম খেয়ে এলাকায় গুন্ডামি করেন, প্ররোচনা দেন, উত্তেজক কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা নিজেও দায়িত্বে করবেন, পরে কিন্তু তৃণমূলকে দোষ দিতে আসবেন না। অমিত শাহ বলেছেন যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলা মাধ্যমে পড়াশোনা করা একজন হবেন, মানে তাদেরই হবেন।
একটা বাংলা মাধ্যমে বাংলায় জন্ম নেওয়া কেউ হবে। বহিরাগত নয়। অমিত শাহ কি বাংলার ভাগ্য বিধাতা নাকি? বাংলার মানুষের দ্বারা নির্বাচিত হয়ে যিনি 3 বার বাংলার ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি 4র্থবার বাংলার আশীর্বাদে বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হবেন। এটার জন্য অমিত শাহর কোনো জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অমিত শাহ যদি এতই জানেন, এতই বিজ্ঞ, এতই তার সমস্ত পরিকাঠামো, তাহলে গতবার অব কি বর 200 পার বলার পর 77-এ গিয়ে ফুস হয়ে গেলেন কেন? কেন সেটা কমতে কমতে আজকে 60-এ এসছে? আমরা বারবার বলছি, অমিত শাহজি আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যান মণিপুরে যান। আপনার ব্যর্থতায় বাংলার এতগুলো পর্যটক মারা গেছে পহেলগাঁওতে, আপনার ব্যর্থতায় পুলওয়ামাতে আধা সেনারা মারা গেছে, আপনার ব্যর্থতায় উরিতে সেনা মারা গেছে। নিজের দায়িত্ব পালন না করে সেনা, আধা সেনা সব এনে গুন্ডাদের ভাষায় কথা বলে বাংলায় আতঙ্কের মহল তৈরি করার চেষ্টা করে বাঙালিকে ভয় পাওয়ানো যায় না। বলছি, আজকে এসআইআর প্রসঙ্গ উঠেছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে বিচারপতি সন্তোষ প্রকাশ করেছেন যে এত শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হয়েছে, হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। উনি বলছেন যে ভোট যখন মানুষ এত দেয় তখন গণতন্ত্রের জয় হয়। প্রধান বিচারপতি বলছেন যারা এসআইআর মামলা করছেন জয় বাংলা। এটা মাননীয় বিচারপতিদের মন্তব্যের উপর কোনো মন্তব্য না। বাংলায় ভোটটা শান্তিতেই হয়। আমি শুধু মাননীয় পূর্ণ আস্থা রেখে বিচার ব্যবস্থাকে মনে করিয়ে দেবো 2021-এও ভোট অবাধ শান্তিপূর্ণ হয়েছিল এবং ভোটের দিন বিকেলে বিজেপি কোনো রিপোল দাবি করেনি। বিজেপি দাবি করছিল তারা নাকি জিতছে। রেজাল্টে যখন দেখা গেল আব কি বার 200 পার বলা বিজেপি 77-এ গিয়ে শেষ হয়ে গেল, গ্যাস ফুরিয়ে গেল, গ্যাস বেলুন আবার মাটিতে এসে পড়লো আছড়ে, তারপর থেকে কিন্তু এই সমস্ত অশান্তি, প্ররোচনা, গন্ডগোল, বদনাম করা তারপর থেকে শুরু হলো। ফলে বাংলায় ভোট উৎসবের মেজাজে আগেও হয়েছে, এবারও হয়েছে। তফাৎটা হচ্ছে প্রত্যেকবার বিজেপি একটা টার্গেট দেয়, সেটা পারে না, রেজাল্টের পর গন্ডগোলটাকে প্ররোচনা দেয়। তো আমরা আশা করব এই গন্ডগোলটা এবার বিজেপি প্ররোচনা দেবে না, আবার তো হারবে ওরা। প্রধানমন্ত্রী গতকাল আজকেই বলেছেন যে এই এত সংখ্যক ভোট দিয়ে মানুষ বিজেপি সরকার আসা কার্যত নিশ্চিত করেছে। যত বেশি হারে ভোট পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত জোরালো প্রত্যাবর্তন হতে চলেছে। আপনারা যদি দেখেন তাহলে একটা আপনাদের আর্কাইভেই পাওয়া যাবে, যেদিন বিপুল নাম বাদের খবর হয়েছে সেদিনও আমি ব্যাখ্যা দিয়ে বলেছি যে ভোট পড়বে 90 থেকে 94%। অঙ্ক কষে বলেছিলাম, আজ নয়, আজ থেকে 2 মাস আগে বলেছি। তার কারণ হচ্ছে যে ইনিউমারেশন ফর্মের পর যারা মৃত, যারা প্রয়াত বা যারা শিফটেড, তাদের যারা শিফট করে গেছে তাদের নামটা তো বাদ যাবে, যারা প্রয়াত তাদের নাম তো বাদ যাবে, যারা বৈধ ভোটার তাদের নাম বাদে আমাদের আপত্তি আছে। কিন্তু এই যে অংশটা, এইটা যেই মুহূর্তে বাদ যাচ্ছে, তাহলে যারা থাকছেন তারা ভোট দিতে যাবেন। ফলে পার্সেন্টেজ অফ ভোটের যে শতকরা হারটা আসবে সেটা তো বেশি হবে। যেদিন এই বাদ নিয়ে বিতর্ক হয়েছে সেদিনও আমরা বলেছি আমাদের বৈধ ভোটার বাদ নিয়ে আপত্তি আছে। কিন্তু এবারের ভোটের হারটা যেটা বেশি ভোট বলে বিজেপি লাফাচ্ছে, এটা সরল পাটিগণিতের সঙ্গে বেশি ভোট পড়া 90 থেকে 94। আপনারা খুলে দেখে নিন, আমি কুণাল ঘোষ 2 মাস আগে এই ফিগারটা বলেছি। তো বিজেপি নেতারা যদি এত তারা অভিজ্ঞ অমুক, তারা যদি এখন হঠাৎ অবাক হয়ে যান, সে তাদের ব্যাপার। আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন পানিহাটিতে, সেখানে একাধিক বিষয় বলেছেন, দমদম নিয়ে বলেছেন, সেখানে জলবন্দী হয়ে মানুষ পড়ে থাকে, এর পরিবর্তন চাই, মেট্রোর কাজ আপনারা। দেখুন, প্রধানমন্ত্রী একের পর এক যা বলে গেছেন। ওনাদের রাজ্যগুলো, সুরাট যখন জলে ডুবে থাকে, স্মার্ট সিটি, এবং দিনের পর দিন জলে ডুবে থাকে, তখন নরেন্দ্র মোদী কোথায় থাকেন? যা ইস্যু আছে বিজেপি নেতাদের মুখ থেকে বেরোচ্ছে, অনুন্নয়ন থেকে নারী নির্যাতন, এ প্রত্যেকটা দোষে দুষ্ট হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলো। ফলে নিজেদের রাজ্যে সেতু ভেঙে পড়ে, 2 মাস অন্তর একটা করে সেতু ভেঙে পড়ে, বৃষ্টি হলে সুরাত, মুম্বাই, দিল্লি ভেসে যায়, আর জ্ঞান দিতে আসছে এখানে।
বাম জমানার থেকে অনেক কম এখন জল জমছে, তার নিকাশির পুরো সংস্কার চলছে, ব্যবস্থা হচ্ছে। আগে 4 দিন জল জমে থাকতো, এখন সেই জায়গায় 4 ঘন্টায় জল নেমে যায়। প্রধানমন্ত্রী এত যাতায়াত করছেন, তা মণিপুরে একবার ওনার প্লেনটা নামছে না কেন? মণিপুরটা তো জ্বলছে, মণিপুরটাকে কি উনি ভারতবর্ষের বাইরে ধরছেন? ওনার এত যাতায়াত করার ওনার শখ হয়েছে বাংলায়, সেটা উনি আসুন, কিন্তু মণিপুরে যাচ্ছেন না কেন? আর একটা বলছেন যে দুর্নীতি নিয়ে বলছেন যে তৃণমূল সরকার থাকলে এখানে চাকরি চুরি হবে, বিজেপিকে আনতে হবে, এবং অভয়ের মাও বলছেন যে পানিহাটিকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি এই কমিটিকে সমর্থন করেন। অভয়ের মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে, সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র থেকে যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি করেছিল, আপনি তো তাদের দলে নিয়ে কাউকে মুখ্যমন্ত্রী করেছেন, কাউকে বিরোধী দলনেতা করেছেন, কাউকে উপমুখ্যমন্ত্রী করেছেন। আপনাদের মুখে দুর্নীতি কি শোভা পায়? ব্যাপক কেলেঙ্কারির নায়কদের মুখে দুর্নীতি শোভা পায়? রাফায়েল বিতর্কের কেন্দ্রবিন্দুর কাছে দুর্নীতির কথা শোভা পায়? শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কালীঘাট এলাকায় তাদের এক মহিলা কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে, তার কারণ তিনি লিফলেট বিলি করছেন বিজেপির হয়ে। তিনি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। কোন রকম কেউ কাউকে হুমকি দেয়নি। আমাদের পরিষ্কার কথা, বিজেপি কেউ লিফলেট দিলে দিতে পারে, কিন্তু লিফলেটের নামে যদি পাড়ার মেয়েদের, বাড়ির মা বোনেদের পার্সোনাল ফোন নাম্বার চাওয়া হয়, আধার কার্ডের জেরক্স চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তীব্র আপত্তি আছে। কোনো সরকারি ফর্ম নয়, সরকারি স্কিম নয়। কে বিজেপি যে কোনো এলাকায় ঢুকে বলবে আমাদের ফর্মে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লিখে দিন, আধার কার্ডের জেরক্সটা দিন? আমরা এটা মা বোনেদের বারণ করেছি যে এটা দেবেন না। এর পরে কিন্তু একটা আইন শৃঙ্খলার প্রবলেম হতে পারে। ওই ফোন নাম্বার কার কাছে যাবে, কি ধরনের ফোন আসবে, সে দায়িত্ব কে নেবে তারপর? ফলে বিজেপি লিফলেট, দেয়াল লিখন, সারা রাজ্যে এতগুলো বিজেপি নেতা বক্তৃতা করে বেড়াচ্ছে, মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, হিংসা ছড়িয়ে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে গণতান্ত্রিক রাজ্য বলে। কিন্তু লিফলেটের কাছে গিয়ে যদি বলেন যে দিদি আপনার পার্সোনাল মোবাইলটা এই কলমটায় লিখে দিন, ওই যে ফর্মটা ফিল আপ করে দিন, আপনার আধার কার্ডের জেরক্সটা দিন, সেক্ষেত্রে মানুষ আপত্তি করতেই পারে। হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে আমাদের ভোট দিন, বাংলাদেশি মুসলিমদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চান। দেখুন, এরা যত এই মিথ্যা বিকৃত কথাগুলো বলে না, তত বেশি করে হারে। এরা যত আসবে, যত মিথ্যা কথা বলবে, তত আমাদের লাভ। বাংলার মানুষ বুঝতে পারবেন এই মিথ্যুকগুলো কি ধরনের কথাবার্তা বলছে। বাংলায় মানুষের কাছে আমরা ভোট চাইছি, তারা হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, আমরা বাংলাদেশির কাছে কেন ভোট চাইতে যাব? আমাদের এখানে তো আমরা বলছি যে আসামের ডিটেনশন ক্যাম্পে তাহলে হিন্দু রয়েছে কি করে? আপনারা যদি এত হিন্দু 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 বলেন, তাহলে আসামের ডিটেনশন ক্যাম্পে হিন্দু রয়েছে কি করে? ফলে এই গোটা বিষয়টা বিজেপি সম্পূর্ণ একটা বিকৃত, ভিত্তিহীন প্রচারের মধ্যে দিয়ে একটা প্ররোচনা দিচ্ছে। নির্বাচন কমিশন আরো একজন ওসিকে সাসপেন্ড করলো হিঙ্গলগঞ্জে। ঘটনাচক্রে আজকেই হিঙ্গলগঞ্জে মিটিং রয়েছে। 4 তারিখ বাংলার মানুষ জ্ঞানেশ কুমার সহ গোটা নির্বাচন কমিশনকে সাসপেন্ড করে দেবেন। বিজেপির দলদাস হয়ে একে সাসপেন্ড, ওকে ট্রান্সফার এই করে যাচ্ছেন তো। 4 তারিখ একবারই হবে, এই নির্বাচন কমিশনারকে গণতান্ত্রিক পথে সাসপেন্ড আর বিজেপি নেতাদের রিটার্ন টিকিট। এই রোজ ডেলি প্যাসেঞ্জারি করার যে টিকিট কাটছেন, বাংলার মানুষ একবারই রিটার্ন টিকিটটা কেটে দেবে 4 তারিখ দুপুরবেলা। এই অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে সাংবাদিক বৈঠক করে সব বলেছেন, এটা হচ্ছে ওনাদের একটা প্যানিক রিয়াকশন। শিডিউলে ছিল না, অন্য প্রোগ্রাম ছিল, তড়িঘড়ি করে সাংবাদিক বৈঠক ডাকতে হয়েছে। আমরা বলছি প্যানিক প্রেস কনফারেন্স, পিপিসি, প্যানিক প্রেস কনফারেন্স। কারণ তখন রিপোর্ট এসে যাচ্ছে
যে ভরাডুবি হচ্ছে, ফার্স্ট ফেজে ভরাডুবি হয়ে গেছে বিজেপির, এবং দ্বিতীয় ফেজের আগে কর্মীদের কোনো ক্রমে মনোবলটা একটু ভাসিয়ে রাখার জন্য তড়িঘড়ি করে একটা কাল্পনিক কিছু বিষয় দিয়ে একটা পরিকল্পিত সংখ্যাকে সামনে রেখে অমিত শাহকে প্রেস কনফারেন্স করতে হয়েছে। এবং আমরা আবার বলছি, বিজেপির কোমর ভেঙে গেছে। বিজেপি 152টার মধ্যে তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টা সিট জিততে চলেছে। বিজেপি ভয়ঙ্করভাবে পরাজিত হচ্ছে, এটা অমিত শাহ জেনে গিয়েছেন, বিজেপি জেনে গিয়েছেন, কর্মীরা ভেঙে পড়েছে। সারা বাংলা থেকে সেই রিপোর্ট আসার পর তড়িঘড়ি করে সেকেন্ড ফেজের মনোবলটুকু বাঁচিয়ে রাখার জন্য প্যানিক প্রেস কনফারেন্স করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা গেল এক। দুই হচ্ছে, প্রধানমন্ত্রী আজ গঙ্গাবক্ষে যে ভ্রমণ করে একটা ছবি দিয়েছেন, আমরা তার সঙ্গে পরিষ্কারভাবে তুলনা করে বলতে চাই, আপনি হঠাৎ কলকাতায় এসে যে ছবিটা দিলেন, এটা কলকাতাবাসী রোজ দেখে, বহু মানুষ ঘোরে, কারণ এই বিউটিফিকেশনটা বাম জমানায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টেমসের ধারের মতো সাজিয়ে দিয়েছেন গঙ্গার ওই জায়গাটা। গঙ্গা বক্ষে একদম সুন্দর একটা পরিবেশ, ছবির মতো, সেখানে নরেন্দ্র মোদী ছবি তুলেছেন। কিন্তু তিনি যে শহরটায় থাকেন, দিল্লি, সেখান দিয়ে যে যমুনা নদীটা বইছে সেটা আজকে বিষ, কারণ সেটা এতখানি দূষিত যে নরেন্দ্র মোদী তো যমুনায় গিয়ে ছবি তুলতে পারলেন না, তাকে তো আসতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্যায়ন করা গঙ্গায় ছবি তুলতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পর্যটনকে যতটা সামনে রাখি, তো সেটাই তো কার্যত প্রমোট করলেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সৌন্দর্যায়ন, গঙ্গার তীর সাজানো, গঙ্গাকে সুন্দর করা। তো নিজে যে শহরটায় থাকেন, নয়া দিল্লি, যমুনায় ফেনা উঠছে কেন? যমুনা আজকে আতঙ্ক কেন? যমুনার বিষাক্ত জায়গায় নরেন্দ্র মোদী তো ছবি তুলতে পারলেন না। নদীর ছবি তোলা, গঙ্গার উপর ছবি তোলাটা কলকাতায় এসে তুলতে হলো, কিন্তু দিল্লির যমুনায় তিনি তুলতে পারলেন না। তিনি মণিপুরের ওই সৌন্দর্যে গিয়ে ছবি তুলতে পারেন না। তাকে আসতে হয় গরমের মধ্যে গায়ে শাল দিয়ে ছবি তোলার জন্য কলকাতার গঙ্গায়। আপনি 100 বার গঙ্গায় ঘুরুন, যতবার ছবি দেবেন ততবার আমরা মনে করিয়ে দেব যে যমুনায় ছবি তোলার ক্ষমতা নেই। কেন কেন কদিন আগেই স্নান করবেন বলে নদীতে, তার জন্য একটা আলাদা ঘাট মতো তৈরি করা হচ্ছিল, দূষণের জন্য সেখানে নামতে পারেননি, আর ছবি দিতে হচ্ছে কলকাতার নরেন্দ্র মোদী, আর নিন্দা করছেন কলকাতার। পানিহাটি সভা থেকে বলছেন যে আরজিকরের ফাইল তারা খুলবেন 4 মে। নরেন্দ্র মোদী আরজিকর নিয়ে যা বলেছেন সেটা চূড়ান্ত স্ববিরোধিতা। বিজেপি চরম নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, মণিপুর, মহিলারা নির্যাতিত, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, যাতে বিচার না পায়, পরিবারের লোককে হত্যা। নরেন্দ্র মোদী, আপনার কোথায় থাকেন আপনি, যখন আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা বলে আপনার সাংসদ ব্রিজভূষণ শ্লীলতাহানি করেছে, দিল্লির রাস্তায় তারা ধর্ণা দিয়ে বসেছিল, আপনার অমিত শাহের পুলিশ তাদের পিটিয়ে রাস্তা থেকে তুলে দিয়েছে, আর আপনি শ্লীলতাহানিকারী ব্রিজভূষণের পাশে বসেছিলেন লোকসভায়। আপনি আসছেন, আপনি নারী সুরক্ষার কথা বলছেন। সব থেকে মহিলারা সুরক্ষিত পশ্চিমবঙ্গে। এখানে কোনো সামাজিক বিকৃতির ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেয়। মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন দ্রুত বিচার এবং তদন্তের মাধ্যমে তার শাস্তির রায় আদায় করে আনে। আপনার মতো গুজরাটে বিলকিসের
পরিবারের হত্যাকারী এবং গণধর্ষণকারীদের যাবজ্জীবন হওয়া সত্ত্বেও জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে যায় না, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করিয়ে তাদের আবার জেলে ঢোকাতে হয়েছে। সেই নরেন্দ্র মোদী এসছেন। নরেন্দ্র মোদী নারী সুরক্ষা নিয়ে যদি কুৎসা করতে যান, যতবার থুতু উপর দিকে পশ্চিমবঙ্গের দিকে ফেলতে যাবেন, গোটা থুতুটা আপনার নিজের মুখে এসে পড়ছে। ইন্টারের বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে বিএলও থেকে নাকি তৃণমূল স্লিপ নিয়ে নিচ্ছে এবং নিয়ে নিজেদের মতো বিলি করছে। গোটা ইলেকশন কমিশনটাই বিজেপি হাইজ্যাক করেছে, ফলে তাদের আবার আলাদা করে সব নাটক করতে হচ্ছে কেন? গোটা ইলেকশন কমিশনটাই তো বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে যারা আসছে সব বিজেপির লোক আসছে, তারা আবার এইসব নাটক করতে যাচ্ছে কেন?